আলামিন ভাই, আপনার দোহাই লাগে, আমার ছাইরা দেন, এমন কইরেন না আমার লাগে। চুপ, একদম চুপ। তুই আজকে কোথাও যাইতে পারবি না। তোরে আজকে নিলামে উড়ানো হইব। তোরে আজকে যে বেশি টাকা দিব তুই তার বাড়িতে যাবি। তোর জামাই আমার বাপেরে বলদ পাইয়া হুজুম বাজুম বুঝাইয়া 5 লাখ টাকা নিছে সুদে। আর সেইখানে তোরও সই আছে, তোর জামাইয়েরও সই আছে। আর সেই টাকা না দিয়া তোর জামাই মইরা গেছে। চেয়ারম্যান আন্টি আইতাছে, তার মাধ্যমে আজকে তোরে নিলামে উঠাইয়া বিক্রি করবো। কিরে, তোর বাপ অসুস্থ থাকবো, তোর বাপের ওয়ার্ডের বিচার যদি আমারই সবসময় করার লাগে, তাহলে পুরা ইউনিয়নের বিচার কে করব? তাহলে নিলামে তুলতেছিস কারে? তারেকের বউরে? কত টাকা পাস? আন্টি 5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে তোমরা 5 লাখ থেকে শুরু করো, যত উপরে উঠা যায়। 5 লাখ 1, 5 লাখ 2, 5 লাখ 3। কি ফকিনীর মতো 1-2 হাজার করে বাড়াচ্ছ? আরে সে একটা বিধবা নারী, তার একটা খরচ আছে না? বেশি বেশি করে উঠাও দাম। 6 লাখ, 6.5 লাখ, এতক্ষণ পর একটা ভালো দাম তুলছো তুমি। কি হইতেছে এখানে? কিসের দাম হাঁকাচ্ছেন? চেয়ারম্যান আন্টি লামিয়ারে নিলামে উঠাইছে। যে বেশি টাকা দিব ওরে সে নিয়ে যাইব। এটা কেমন ধরনের কথা? একটা মেয়ের আপনারা নিলামে উঠাইছেন, দাম হাঁকাইতেছেন সবাই, এটা তো ঠিক না, এটা তো একটা অন্যায়। ওই পোলা, কেডা তুমি? কোত্থেকে আইছো? এই গ্রামে তো আগে কখনো তোমারে দেখি নাই। আমি ঢাকা থেকে আইছি। তুমি যেখান থেকে আসো না কেন, এইখানে ন্যায় অন্যায়ের জ্ঞান দিতে এসো না। যাও তুমি। চেয়ারম্যান ম্যাডাম, আমি 6.5 লাখ টাকা কইছি, এর থেকে বেশি কেউ কইব না। লামিয়ারে আমার হাতে তুইলা দেয়। একটা মেয়েকে আপনারা বিক্রি করতেছেন, থানায় যেয়ে যদি আমি বিচার দেই, যে কিনতেছে আর যে বিক্রি করতেছেন দুইজনই ধরে নিয়ে যাবে। আরে যাও যাও, তুমি থানায় যাও। ওসি সাহেব রে আমার কথা বলো। ওসি সাহেব ভালো করেই জানে আমি চেয়ারম্যান কোন জিনিস। দেখেন, আমি আবারও বলতেছি, আপনারা যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন। আমি কোনো অন্যায় করতেছি না। 2 বছর আগে ওর জামাই তারেক আমার বাবার থেকে 5 লক্ষ টাকা নিছে। আর সেই টাকা ফিরে না দিয়ে ওর স্বামী মরে গেছে। আমি তো আমার বাবার টাকা উঠেই ছাড়ব। তাই তারেকের বিধবা বউরে নিলামে তুলছি। যে আমার টাকা দিব সে তারেকের বিধবা বউরে বিয়ে করব। বিষয়টা অন্যায়ভাবে নিলেই অন্যায়, কিন্তু আমি তো একটা সোয়াবের কাম করতেছি, একটা বিধবা মাইয়ারে বিয়া দিতেছি। উনি তারেকের বউ? আপনি কি তারেককে চিনেন? হ্যাঁ, আমি তারেককে চিনি। ঢাকায় তারেক আর আমি একসাথে ব্যবসা করতাম। আমি তো তারেকদের বাসায় যাচ্ছিলাম। আচ্ছা, যত টাকা আপনারা পান আমি নিজে দিচ্ছি, তারপরেও ওনাকে ছেড়ে দেন। শোনো, নিলামে 6.5 লক্ষ টাকা দাম উঠছে। তুমি 6.5 লক্ষ টাকা দিয়ে যাও আর রে নিয়ে যাও। তো টাকাটা কিন্তু নগদ দিয়ে যা লাগবো। আমি এখনই দিতেছি। এখানে 7 লাখ টাকার চেক আছে, টাকা উঠায় নিয়ে। চেয়ারম্যান সাহেব, এইটা কি হইল? আমি 6.5 লাখ টাকা কইছি, দরকার হইলে আরো 20,000 বেশি দেবো। ওরে আমার কাছে দিয়ে দেন। আপনি চুপ করেন। ও তারেকের বউ, তারেকের সম্মান, তারেকের সম্পত্তি না। জোরে বিক্রি করে দেনা দিবেন আপনি। চলেন। এই ধরো, এখানে 7 লক্ষ টাকা আছে। তুমি 5 লক্ষ রাখবা আর 2 লক্ষ পার্টি ফান্ডে জমা রাখবা। ধরো। হালার ঘরে হালায় যে কোত্থেকে আইসা আমার পাখির পুরুপ করে নিয়ে গেল বা।
দাদি আমার আম্মুরে নিয়ে আসো না, আমার আম্মুলে লাগবে। মা, মেম্বার ভাবিকে জোর করে বাইরে তুলে নিয়ে গেল, তুমি কিচ্ছু করলা না? আমি কি করব? আমি কি করব? তুই আমার কি করতে কস? মেম্বারের ক্ষমতা সম্বন্ধে তো জানোস না। মেম্বার হুমকি দিছে আমরা যদি কিছু করি তাইলে তোরে ওই নিলামে বেচে দিব। মেম্বার অনেক খারাপ লোক, ওরে আমরা কিছুই করতে পারব না। আমি জানি না, আমি দরকার হলে মেম্বারকে খুন করব, তা ভাবির সাথে এই অন্যায় হইতে দিব না। বৌমা তুমি আইছো? মেম্বার তোমার ছাইড়া দিছে? ভাবি, তোমার সাথেই থাকে? উনি ঢাকা থেকে আসছেন মা, আপনার পোলার লগে একসাথে ব্যবসা করতো। আর আপনি জানেন উনি আপনার পোলার সমস্ত ধার দেনা পরিশোধ করে দিছে। উনি মেম্বারে সব টাকা দিয়া আমার সারাই নিয়ে আইছে। আজকে যদি উনি সময় মতো না আসতো তাহলে মেম্বার আমার নিলামে বেচা দিত, অন্য কারো লগে বিয়া দিয়ে দিত। বাবা, তুমি আমার ছেলের দেনা পরিশোধ করছো? তুমি আমার ছেলের বউরে ওই মেম্বারের হাত থেকে বাঁচিয়ে আনছো? তুমি আমাকে অনেক বড় উপকার করছো বাবা। আল্লাহ তোমার ভালো করবো বাবা, আল্লাহ তোমার ভালো করবো। কিন্তু আপনি আমার ভাইজানের দেনা পরিশোধ করার জন্য এতটা টাকা কেন দিলেন? তোমার ভাইজানের আমি একসাথেই ব্যবসা করতাম, তার ভাগের টাকা আমার কাছেই আছে। সেই টাকা দিয়ে আমি সব ধার দেনা শোধ করছি। ভাইজান মারা গেছে 4 মাস হয়েছে, আপনি এতদিন পর কেন আসলেন টাকা দিতে? আপনি জানেন এই 4 মাসে আমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, মানুষের কত কথা শুনতে হয়েছে। তুই চুপ কর, বেশি কথা কইস না। আরে আমরা তো জানতামই না যে তারেকের ব্যবসার টাকা তার কাছে আছে। সে চাইলে টাকাগুলো সব নিয়ে নিতে পারতো, কিন্তু না, সে তা করে নাই। টাকাগুলো ফেরত দিতে গ্রামে ছিটাইছে। এই যুগে এমন ভালো মানুষ হয় না। টাকাটা নিয়ে আমার আরও আগে আসা উচিত ছিল। আরও আগে আসলে হয়তো আপনাদের কষ্টটা কিছুটা হলেও কমতো। দেরিতে হইলেও তো বাবা তুমি টাকাটা দিতে আসছো, আমরা অনেক খুশি আছি বাবা। বৌমা, তুমি তার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আসো বাবা, ঘরে আসো। তুমি যাও দোকান থেকে বাকিতে চা নাস্তার ব্যবস্থা করো, আমি ভিতরে আসবো। জি আসেন। কিছু বলবেন? জি, আপনার সাথে একটু কথা ছিল। বলেন। আসলে সে সময় তাড়াহুড়াতে আপনার ধন্যবাদ জানানো হয়নি। আর আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা আমার নাই। আর আজকে আপনি আমাকে যে উপকার করলেন, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আমি কোনো উপকার করিনি, তারেকের কিছু আমানত আমার কাছে ছিল, সেটাই আমি ফেরত দিতে আসছি। যদিও আমি অনেক দেরি করে ফেলছি, আমার আগে আসা উচিত ছিল। আগে আসলে হয়তো আপনাদের কিছুটা হলেও দুর্ভোগ কমতো। আরে না না, আপনি যে সময় মতন আসছেন এটাই অনেক। আর তাছাড়া আপনি আমার বাড়ির মেহমান। কিন্তু দেখেন, আপনার ভালো মতন আপ্যায়নও করতে পারলাম না, শুধু ডিম দিয়ে ভাত খাওয়াতে হয়েছে। আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না না, আমি কিছু মনে করিনি। আমি বুঝতে পারতেছি তারেক মারা যাওয়ার পরে আপনাদের পরিবারের কি অবস্থা সেটা আমি বুঝি। আচ্ছা, একটা মিনিট। এই টাকাটা রাখেন, এখানে 30,000 টাকা আছে। না না, টাকা লাগবে না। রাখেন তো রাখেন, দোকানের বাকি বটটা দিয়ে আর পরিবারের জন্য কিছু কেনাকাটা করি। আল্লাহ আমাকে এই খারাপ সময় আপনার ফেরেশতা রূপে পাঠাইছে। এইসব বলে আমাকে লজ্জা দিবেন না, আমি আমার দায়িত্ব পালন করতে এখানে আসছি। আচ্ছা, তাহলে এখন আপনি ঘুমান, রেস্ট নেন। এই তারেকের বউ, খারাও খারাও, একটু খারাও। সরেন, আপনি আমার পথ থেকে দাঁড়ালেন কেন? আরে তোমার সাথে আমার দুইটা কথা আছে। না না, আপনার সাথে আমার কোনো কথা নাই। আরে খারাও খারাও, কই যাও? ভালো বন্ধু দুইটা কথা কই তোমার সাথে। আরে শোনো, ওই যে তারেকের বন্ধু, ও তো 2-4 দিন গ্রামে থাইকা এরপরে ঢাকায় চলে যাইব, তখন তোমার কি হইব?
তুমি তো এখন জোয়ান আছো, আরে তোমার একটা সঙ্গীত দরকার আছে না? নিজের কথা নাই বা ভাবলাম, তোমার ছেলেটার কথা ভাইবা অন্তত আমার সাথে বিয়ে বসতে রাজি হয়ে যাও। তুমি আর তোমার পোলায় দুইজনে মিলে একদম রাজার হলে থাকতে পারবা। স্যার আপনি আমার হাত সাইন করতেছি। আরে হাস কারণ কে হাত তো তার কথা আর তার পোলার কথা আপনার রক্ত হইব না। আপনি নিজের চিন্তা করেন, বয়স তো কম হয়নি, কদিন পরে তো ঠিকই মরে যাবে। নামাজ কালাম পড়েন, পরকালের চিন্তা করেন। আর শোনেন, আজকের পর থেকে তারা বিরক্ত করেন না। আপনার বয়স দেখা আজকে আপনারা ছেড়ে দিছে, নাইলে যেই হাত দিয়ে আপনি ওর হাত ধরছেন না, ওই হাতটা ভেঙে দিত। তুমি একটু বেশি বেশি করতে আসো না? বেশি বেশি বলতেছি না, আমি যা বলি তাই করি, তাই সাবধান। চলো। কত দেখলাম এই রকমের 2-4 দিনের নাগর খাইলে সাইরে দিব। নতুন নতুন দিনচারি, সিতাই পিঠা খানচারি, তারপরে শেষ। 4 মাস আগে আমাকে বিয়ে হওয়ার কথা ছিল, হুট কইরা সাবরিনার ভাই মারা যাওয়ার পর বিয়াটা পিছায়। কিন্তু আর কতদিন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জিগায় কিরে বিয়া করবি কবে? আর আপনাকে কইলেই আপনারা করেন বাবা আর কয়টা দিন পরে। আমি আর পারতাছি না। দেন আমার মা অনেক অসুস্থ, আর আমার সংসার দেখাশোনা করার জন্য একটা বউ লাগে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি অন্য কোথাও বিয়ে করব। এমন কথা কইও না বাবা, সবাই জানে সাবরিনার সাথে তোমার বিয়া ঠিকঠাক। এখন যদি তুমি বিয়া ভাঙ্গা দাও, তাহলে গ্রামের লোকজন নানান কথা কইব সাবরিনার নামে। আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাইব। আমারও ইচ্ছা ছিল সাবরিনারে বিয়া কইরা আমার ঘরে নিয়ে যাবো, কিন্তু পরিস্থিতির কারণে আমার সিদ্ধান্তটা চেঞ্জ করতে হয়। আমারে আপনারা ক্ষমা করবেন। রিয়াদ ভাই, আপনি হঠাৎ আমাকে পাইতে কি মনে কইরা? উনি আমাদের বিয়ে ভাঙতে আসছে। কি বিয়ে ভাঙতে আসছেন? কিন্তু কে? ভাইজান যখন বেঁচে ছিল, ভাইজান বলছিল আমার বিয়েতে 1.5 ভরি স্বর্ণ দিবে, ওনারে একটা মোটর সাইকেল দিবে, 100 বরযাত্রী খাওয়াবে। এখন তো ভাইজান বেঁচে নাই, কে দিব ওনাকে এগুলা? এই জন্য আর বিয়ে হবে না। এই বিয়ে হবে। তারেক যা যা কথা দিচ্ছে সব কিছু রাখা হবে। আপনার মোটর সাইকেল কালকে আপনার বাসায় পৌঁছে যাবে, আর সাবরিনার 1.5 ভরি স্বর্ণ কালকে কিনা হবে। আর আপনার পরিবার থেকে যত বরযাত্রী আনতে হয় আপনি নিয়ে আসবেন, সবাইকে আপ্যায়ন করা হবে। আর শুনুন, 2 দিন পরেই বিয়ে হবে। আপনার পরিচয়? আমি আর তারেক ঢাকায় একসাথে ব্যবসা করতাম, সেখানে কিছু টাকা আছে আমার, সেই টাকা দিয়ে সাবরিনার বিয়ে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, এই বিয়েতে কোনো কমতি হবে না। তাহলে তো ভালোই হয়। এক কাজ করি, আমিও যাই, আমার পরিবারের লাগে একটু আলোচনা করি। বাবা, আমার এক ছেলে মারা গেছে, আরেক ছেলে আল্লাহ আমারে দান করছে। আর তুমি আমার সেই ছেলে বাবা, তুমি আমার সেই ছেলে। তারেক ভাই বেঁচে থাকতে জীবনে কোনোদিন কোনো সমস্যা কি জিনিস এটা বুঝতে পারি নাই, কিন্তু যেদিন ভাইয়ের লাশ বাড়িতে আসলো সেদিন বুঝতে পারলাম যে আমাদেরকে দেখার মতো কেউ নাই। কিন্তু আজকে বুঝতে পারলাম না, আমরা একলা না, আপনি আমাদের পাশে আছেন। আমি কি আপনারা ভাইয়া বলে ডাকতে পারি? হ্যাঁ অবশ্যই, অবশ্যই তুমি আমাকে ভাইজান করে ডাকতে পারো। আপনার সাথে আমার একটু কথা আছে, চলো। বাবা তুমি বসো। সাবরিনা, তুই ওর জন্য চা নাস্তার ব্যবস্থা কর, যা। আসেন। জি বলেন। আপনি আমার কথায় কিছু মনে করবেন না। আমার স্বামী ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করতো, সে নিশ্চয়ই এতগুলা টাকা আপনারা দেয় নাই যে আপনি তার সব ধার দেনা সব পরিশোধ করে দিলেন, আর তারপরে তার বোনের বিয়েতে এতগুলা টাকা দিতে চাইতেছেন।
আপনি নিশ্চয়ই তার বোনের বিয়েতে নিজের টাকায় খরচ করবেন, কিন্তু এগুলো আমার কিছুই মাথায় আসতেছে না। আজকালকার জামানায় কেউ 10টা টাকাও দিতে চায় না স্বার্থ ছাড়া। তাহলে আপনি কোন স্বার্থে এতগুলো টাকা দিতে চাইতেছেন? কেন দিতে চাইতেছেন? আমি এতিম মানুষ, আমার বাবা মা ভাই বোন কেউ নেই। পৃথিবীতে আমি একাই, ছোটবেলা থেকে একাই বড় হয়েছি। আপন মানুষ কেউ ছিল না। কিন্তু দেখেন, তারেকের মা আজ আমাকে ছেলে বলে ডাকে, তারেকের বোন আমাকে ভাইজান বলে ডাকে। এই যে একটা ছোট্ট পরিবার পেয়ে গেলাম, একটা পরিবার হারা মানুষের পরিবার পাওয়া, এর থেকে বড় স্বার্থ আর কি হইতে পারে? আপনি আমার মাফ করবেন। আপনার এত নেক চিন্তা ভাবনা, আর আমি অযথাই আপনার উপর সন্দেহ করছি। না না না, আমি আপনার কথা কিছু মনে করি নাই। আপনার জায়গায় আমি হইল সন্দেহ করতাম। মা মা, উত্তরপাড়া ব্রাজিল আর্জেন্টিনা খেলা হইতেছে, আমারে নিয়ে যাও। আমার সম্বন্ধ হয়ে গেছে, মা রূপ সাব্বির সবাই গেছে, তুমি আমার নিয়ে যাও। ওরা যাইতেছে, ওগো বাপ আছে, ওর বাপের লগে যাইতেছি। তুই কার লগে যাবি? হ্যাঁ, তোর যাওয়া লাগবে না, যা বাই যা। মা তুমি আমার নিয়ে যাও না, মা তুমি আমার নিয়ে যাও। বাপ, তুই কেন বুঝার চেষ্টা করতেছিস না? তোর বাপ মারা গেছে 4 মাস হয়েছে। আমি একটা বিধবা মানুষ, আমি কেন এই অবস্থায় তোর নিয়ে বাইরে যাই? যা যা, বাড়ি যা বাবা। না, আমার খেলা দেওয়ার খুব শখ, তুমি আমার নিয়ে যাও না। একটা থাপ্পড় মামু, আরেকবার এসব কথা কবি না। কইছি না যাওয়া লাগবে না, যা ঘর যা। আরে বাচ্চা মানুষ, আপনারা বকতেছেন কেন? আচ্ছা, আমি তোমার নিয়ে যাবো না, চলো চলো। আমার চাষি খুব ভালো, আমারে নিয়ে যাই। আপনি সত্যি নিয়ে যাইবেন? দেখেন, তারেক যদি বেঁচে থাকতো তাহলে আজকে নিশ্চয়ই ওরে নিয়ে যেত। তারেক নাই, কিন্তু আমি তো আছি। আর ওর সামান্য এই আবদারটা আমি রাখতে পারবো না বলে? এবার খুশি তো? চল এখন তোর নতুন জামা পরাই দে, চাচুর লাগে মেলা খেলা দেখতে যা। যাও, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। মা দেখো শাড়িটা কি সুন্দর, দেখবা গয়না? গয়নাটা না মা অনেক সুন্দর, নকশাটা দেখো কি সুন্দর। ভাইজানের পছন্দ অনেক সুন্দর মা, আমার খুব পছন্দ হয়েছে। খুশির কান্না কান্দাছি। তারেক মইরা যাওয়ার পর ভাবছিলাম আমি হয়তো তোরে বিয়েই দিতে পারুম না। প্রতিটা রাত নামাজে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার ডাক শুনছে, আল্লাহ আমার ডাক শুনছে। এখন মনে হইতাছে তোর ভাই বাইচা থাকলে তোরে যেমন কইরা বিয়া দিত, আজ তেমন করেই তোর বিয়া হইতাছে, কোনো কিছুর কমতি নাই। সারাদিন খালি গেমস, একটু পড়ালেখা করতে বসে না, সারাদিন গেমস খেলে। বাড়িতে কি ঘুমাইছো? ঘুমাই নাই তো চাচু। আমি কি তাহলে ভিতরে আসবো? আসেন। এই নেন, এই শাড়িটা একটু দেখেন। আপনার জন্য একটা শাড়ি আর বাইরের জন্য একটা পাঞ্জাবি আনছি। বাড়িতে যেহেতু বিয়ে, তো নতুন কিছু তো পরতে হবে আপনাদের। খামুখা আমার জন্য নতুন শাড়ি কেনার কি দরকার ছিল? কিনবো না? বাড়িতে বিয়ে, সবাই নতুন জামা কাপড় পরবে, আপনারা কি পুরান জামা কাপড় পরবেন? দেখেন শাড়িটা আপনার পছন্দ হয় কিনা। আপনি শুধু শুধু এত দাম দিয়ে কেন নতুন শাড়ি কিনতে গেলেন? আমি তো পুরান শাড়ি পরতে পারতাম। আপনি কেন বুঝেন না? আমি একটা বিধবা মানুষ, আমি কি আর এখন নতুন কাপড় পরতে পারি? আমি আনছি, আপনার যদি ভালো লাগে আপনি পরবেন, বাকিটা আপনার ইচ্ছা। তোমার হাতটা দাও তো, আমার মাইয়াটারে দেখা রেখো।
ও যদি কোনো ভুল করে তুমি সেই ভুলটা শুধরে নিও, তারপরে ওর গায়ে হাত তুলো না বাবা। মা আপনি চিন্তা করেন না, সাবরিন আবার বাসায় যাইয়া সুখেই থাকবো। এখন আপনি অনুমতি দিলে আমরা রওনা হই। ঠিক আছে বাবা। 1 মিনিট দাঁড়াও। ভাইয়া, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাও আপনি আমার যেই দায়িত্ব পালন করলেন, আমার বড় ভাই থাকলে একই কাজ করত। শুধুমাত্র আপনার জন্য আজকে আমি শ্বশুর বাড়ি যেতে পারতেছি। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। অবশ্যই তোমার জন্য দোয়া করব। তোমরা দুইজন যাতে খুব ভালোভাবে থাকতে পারো, আল্লাহ তোমাদের সহায় করুক। আসি তাহলে ভাইয়া আমরা। যাও। আসসালামু আলাইকুম। তাহলে ভাই আসি। আসসালামু আলাইকুম। আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। ভাতিজা, গ্রামে এসব কি চলতে আছে? আমি মেম্বার সাহেবের বিচার দিলাম, তুমি কইলা বিষয়টা তুমি সমাধান করবা। এখন সমাধান করো। আমি মেম্বারের পোলা, আমি যদি সমাধান না করতে পারি তাহলে কে সমাধান করব? আগে তো আপনি বিষয়টা তো খুলে কইবেন। আরে ভাতিজা, ওই যে শহরের পোলা না, তারই কেউ বাড়িতে পইরা আছে। শহরে যাওয়ার তার কোনো নামই নাই। আবার সে নাকি মেলা টাকা পয়সা খরচ কইরা তারেকের বোন যে বিয়েও দিছে। আচ্ছা চাচা, তার টাকা সে খরচ করতেছে, তাতে আপনার সমস্যাটা কোথায়? আরে বাবা, সমস্যাটা হইল গিয়া সে কোন স্বার্থে তারেক গো বাড়িতে পইরা আছে। বাড়িতে তারেকের সুন্দরী বিধবা বউ, সে তো সেই লোভী ওই বাড়িতে পইরা আছে। তারেকের বউরে সে যদি বিয়ে করে তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে না কইরা সে ফাওয়া ভোগ করবে, এইটা তো ঠিক না। এতে কিন্তু আমারও গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যেতেছে। কথাটা আপনি ভুল করেন নাই চাচা, আমার গ্রামে তো এই সব ঘটনা ঘটতে পারে না। তারেক ভাইয়ের বাড়িতে গিয়ে এখনই জিনিসটা সমাধান করতে হবে চাচা, চলে। হ্যাঁ চলো, কঠিন বিচার করবা, বুঝছো? এইসব নোংরামি গ্রামে একদম বরদাস্ত করা যাইতেছে না। চাচি, এসব কি চলতেছে? ওই শহরের ছেলেটা এখনো আপনার বাড়িতে পড়ে আছে কেন? আর ও কোন স্বার্থে আপনার মেয়ের বিয়েতে এতগুলো টাকা খরচ করছে? দেখেন, দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়াই মানুষের উপকার করে। ভালো মানুষ? তা এই ভালো মানুষের সাথে আপনার সম্পর্কটা কি? সে তো আগে আপনার জামাইয়ের বন্ধু ছিল, এখন কি আপনার বন্ধু হয়েছে নাকি? এসব আপনি কি করতেছেন ভাই? আমি কি কইতাছি সেটা আপনি বুঝতে পারতেছেন না? ওই পোলা এই গ্রামে থাকতে পারবো না, আর আমার গ্রামে কোনো নষ্টামি চলবো না। ওর আজকেই এই গ্রাম ছেড়ে চলে যাইতে হইব। আমি যদি এই গ্রাম থেকে না যাই, এই বাসায় যদি থাকি, তাহলে কি করবে? তাইলে তোমারে আর লামিয়ারে গলায় জুতার মালা পরাইয়া মুখে চুনকালি মাখাইয়া সারা গ্রাম ঘুরাইতে হইব। তারপর তোমাকে দুইজনারে নেড়া কইরা এই গ্রাম ছাড়া করতে হইব। কোন অপরাধে আপনি শাস্তি দিবেন আমাদের? তারেক ভাইয়ের বিধবা বউ আর আপনার অবৈধ সম্পর্কের অপরাধ। আমরা যে অবৈধ সম্পর্কে লিপ্ত তার প্রমাণ কি? যদি প্রমাণ দিতে পারেন তখন আপনি যা বলবেন তাই মাথা পেতেন। আমি মেম্বারের পোলা, আমার কোনো প্রমাণ লাগে না। আমার মুখের কথাই হইলো এই গ্রামে সবচাইতে বড় প্রমাণ। আপনি হয়তো বা তারেক ভাইয়ের বউরে আজই বিয়ে করবেন, নয়তো বা আইজি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আর যদি না যান, তারপরে আপনাদের সাথে যাওয়া হইব, তার দায়ভার আমি আর আমার বাপ নিতে পারব না। যদি এই বাসা থাকতে হলে লামিয়ারে বিয়েই করতে হয়,
তাহলে আমি তারে বিয়ে করবো। এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, লামিয়া হইল গিয়া একটা বিধবা মহিলা, তার একটা ছেলেও আছে, আর তুমি হইলা গিয়া একটা অবিবাহিত যুবক ছেলে। তুমি কেন তারে বিয়ে করতে যাইবা? তুমি বোকা নাকি? চিন্তা ভাবনা কইরা তারপরে সিদ্ধান্ত নাও। আমি যা বলতেছি তা চিন্তা ভাবনা করে বলতেছি। আমি লামিয়াকে বিয়ে করবো। আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। তাহলে তো চাচা ঝামেলাই শেষ। তাহলে চলেন, এখন আমার কাজ কি, যাওয়া যাক, চলেন। দেখেন, আপনার আমার বিয়ে করতে হবে না। আপনি যান, আপনি শহরে চলে যান। কেন? কেন মানে? আমি একটা বিধবা নারী, আমার একটা সন্তান আছে, আপনি কেন আমার বিয়ে করতে যাইবেন? আর এখন আপনি আবেগের বশে বিয়ার সিদ্ধান্ত নিতেছেন, কিন্তু একসময় আপনার কাছে মনে হইব আপনার একটা কিশোরী মাইয়া বিয়ে করা উচিত ছিল। এই সিদ্ধান্তটা আপনার জন্য ভুল হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কারোর দায়িত্ব নিয়ে বিয়ে করা আর কারোর পছন্দ করে বিয়ে করার মধ্যে অনেক পার্থক্য থাকে। আমি আপনাকে পছন্দ করি না সেটা কে বলছে? মানে মানে আমি আপনাকে পছন্দ করি। আপনাকে বিয়ে করলে যে আমার ভুল হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আমি চাই আপনাকে বিয়ে করে আপনাকে এবং আপনার সন্তানকে একটা সুন্দর জীবন দিতে। হ্যাঁ, আমি এটা জানি যে মাত্র 4 মাস আগে আপনার স্বামী মারা গেছে। আপনি হয়তো আমাকে গ্রহণ করতে পারবেন না, তার সমস্যা নেই। যতদিন পর্যন্ত আপনার মনে আমার জায়গা হবে না ততদিন পর্যন্ত আমরা বন্ধু হয়েই থাকবো। এখন আপনি ভাবুন, আপনি কি আমাকে বিয়ে করবেন নাকি করবেন না? বৌমা, আমার তো অনেক বয়স হয়েছে। আমি মইরা গেলে তোমারে আর বাইরে যেতে কে দেখবো? আর তোমার যে সৎ ভাই, সে তো তোমারে বাড়িতে আশ্রয় দিব না। তাই কইছিলাম কি, তুমি যদি রিফাতরে বিয়া করো, সে তোমারে সুখেই রাখবো। আরেকটা কথা মা, তুমি বিধবা মেয়ে, সমাজে অনেক মানুষ আছে যারা কিনা তোমার কোনো জোরে দেখবো, তোমার ক্ষতি করার চেষ্টা করব। তাই কইছিলাম তুমি আমার আর বায়োজিদের কথা চিন্তা কইরা এই বিয়াতে রাজি হয়ে যাও মা, তাহলে তোমার খুব ভালো হইব মা। ঠিক আছে মা, আমি এই বিয়ে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মা, আমি অনেক খুশি হয়েছি। খুনি, তুই একটা খুনি। তুই আমারে খুন কইরা এখন আমার সম্পত্তি নিতে চাইতেছস, আমার বউরে বিয়া করতে চাইতেছস। তুই কি ভাবছস আমার বউ তার স্বামীর খুনি রে ভালোবাসবো? তুই কি ভাবতেছস আমার পোলা তার বাবার খুনি রে আব্বা করে রাখবো? না, এইটা কখনো হইব না। আমি তোরে বাঁচতে দিব না, আমি তোরে বাঁচতে দিব না, আমি তোরে বাঁচতে দিব না। তাদের ছাড়া আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আর কিছু করতেছেন তার ছাড়া। না, আমি তোরে বাঁচতে দিব না। তার ছাড়ো, তারে ছাড়ো, আমি ছেড়ে মারি নি তারে। হ্যাঁ, আমি কালকে সব কিছু বলে দেবো। আমি লামিয়ারে কালকে সব বলে দেবো। আমি ছেড়ে মারিনি, আমি ছেড়ে মারি।
কি হয়েছে বাবা? তোমার এত চিন্তিত মনে হইতেছে, কোনো সমস্যা? আচ্ছা, আপনি কি বিয়েটা করতে চাইতেছেন না? আপনি কি আপনার সিদ্ধান্ত বদলেছেন? দেখেন, আপনি যদি বিয়ে করতে না চান, আপনি নির্ভয় করতে পারেন, কোনো সমস্যা নেই। না না না, ওইসব কিছু না, আমি একটা অন্য বিষয় নিয়ে ভাবতেছি। কি বিষয়? তারিখের বিষয়ে। তারিখের বিষয়? কি বিষয় কর? আসলে কি তারেক, আমি তারেকের মানে মা, আমরা চলে আসছি। বিয়া বাড়িতে কত রকমের কাম, তাই আমরা দুজন সকাল সকাল চলে আইছি। খুব ভালো করছো জামাই বাবা। ভাইয়া, আমি যে কি খুশি হয়েছি শুনে আপনি ভাবিরে বিয়ে করতেছেন। এখন আর ভাবি আর বাইজিৎকে নিয়ে কোনো চিন্তা থাকলো না। আচ্ছা, আপনি যেন কেকটা কইবেন কইতেছিলেন, কর না। না না, তেমন কোনো দরকারি কথা না। না না, আপনারা কইতেছিলেন তারিখে নিয়ে কি যেন একটা কইবেন। কি কইবেন? বলতে চাইছিলাম যে তারেকের কবরটা যদি একটু ইট সিমেন্ট দিয়ে পাকা করে দিতাম। এই কথা? না থাক, দরকার নাই। শুনছি কবর পাকা করা নাকি ভালো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে দরকার নেই। সাবিনো, জামাই যেহেতু আসছে, ঘরে নিয়ে যাও। হ্যাঁ ভাইয়া, চলো। আচ্ছা, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। আমি তোমার মাইরা লাইছি, আমি তোমার খুনি, কিন্তু দেখো তোমারই খুন কইরা তোমারই পরিবারের সদস্য। এতক্ষণ কোথায় ছিলেন? সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। নাকি আবার রাগ করছেন যে আমার ইচ্ছায় বাসর রাতটা কোনো রকম সাজসজ্জা ছাড়া? আসলে কি জানেন, আমার যখন তারেকের সাথে বিয়ে হয় তখন অনেক সুন্দর করে বাসর ঘরটা সাজানো হয়েছিল, একদম অনেক ফুল, অনেক কিছু দিয়া। কিন্তু আমি আপনার তারেকের সাথে মিলাইতে চাই নাই, তাই আমার ইচ্ছায় সাদামাটা একটা বাসর ঘর সাজাইছি। চাই না যে এই বাসর ঘরে কোনো ফুল, কোনো সাজসজ্জা কিচ্ছু থাকুক। এই জন্য কি আপনি মন খারাপ করছেন? না না, আসলে ওরকম কিছু না, আমার একটা ফোন আসছিল তো, আমি কথা বলতেছি। তো দূরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন কাছে এসে বলুন। আসলে কি মানে আজকে একটু মনটা খারাপ, তাই কোনো কিছু ভালো লাগতেছে না। হ, ঠিকই কইছেন। আজকে আমার মনটা অনেক খারাপ। কেন জানি আজকে তারেকের কথা ভীষণ মনে পড়তেছে। আজকে তারেকের বিষয়ে আমরা কথা নাই বলি, অন্যদিন বলবো। তা আপনি ঠিকই কইছেন। আজকে আমাকে বাসর রাত, আজকে রাতে আমরা তারেকের কথা মনে না করি, তাহলে আমাকে আজকে রাতটাই নষ্ট হয়ে যাব। যতদিন আপনি আমাকে মন থেকে মেনে নিতে না পারতেছেন, আমি ততদিন আপনার উপরে স্বামীর অধিকার খাটাতে চাচ্ছি না। আপনারা কে কইছে আমার আপনার পছন্দ হয়নি? আচ্ছা আপনিই কোন, আমার যদি আপনার পছন্দ না হইতো তাহলে কি আমি আপনার বিয়ে করতাম? আমার আপনার পছন্দ হয়েছে, আর আমি আপনার মন থেকে মাইনা হয়েছি। কে পরও দূরে থাকবেন? কাছে আইতে মন চায় না? আপনাকে না আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, জানে?
নিজের স্বামীর খুনির লগে বাসর করতে এত মজা লাগে, এটা কিন্তু আমি সত্যি আগে বুঝি নাই। আমার কিন্তু সত্যি খুব ভালো লাগতাছে।